গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 3 ডিসেম্বর বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো চা জনগোষ্ঠীর লোকেদের ভূমির অধিকার প্রদান সম্পর্কে। আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বিভিন্ন জেলায়ুক্তদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। চা জনগোষ্ঠীর লোকেদের কী পদ্ধতিতে ভূমির হস্তান্তর করা হবে সেই সম্পর্কে মুখ্যমন্ত্রীর সংশ্লিষ্ট জেলাসমূহের আয়ুক্তদের নির্দেশনা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈঠকে রাজ্যের 2 মন্ত্রী কেশব মহন্ত এবং জয়ন্ত মল্লবরুয়া ছাড়াও রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরাও অংশগ্রহণ করেন। পরবর্তী খবরটি হল, রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআরের কাজ একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। আর তাতে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত 46,20,000 নাম বাদ গেল। নির্বাচন কমিশন সূত্রের খবর, এর মধ্যে মৃত ভোটার হিসাবে 22,28,000-এর নাম চিহ্নিত করা হয়েছে। নিখোঁজ হিসাবে চিহ্নিত হয়েছে 6,41,000 নাম। স্থানান্তরিত হয়েছেন এমন 16,22,000 নাম চিহ্নিত করা হয়েছে। একাধিক স্থানের ভোটার হিসাবে 1,05,000 নাম পেয়েছে কমিশন। পরবর্তী খবরটি হল, অসমে এসআইআরের বদলে এসআর কেন? সুপ্রিম কোর্টে রিট পিটিশন। সারা দেশের মতো অসমে ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর না করে অসমে শুধুমাত্র স্পেশাল রিভিশন এসআর করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে গত 17 নভেম্বর তারা বিজ্ঞপ্তি জারি করেছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন গুয়াহাটি হাইকোর্ট বার সংস্থার প্রাক্তন সভাপতি মৃণাল কুমার চৌধুরী। তার মতে, অসমের ক্ষেত্রে এখানে বৈষম্য করা হয়েছে। বিহার সহ ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ সহ আন্দামান, নিকোবর, লক্ষাদ্বীপ ও পডুচেরির মতো কেন্দ্রশাসিত এলাকায় ভোটার তালিকার এসআইআর করা হচ্ছে। নিজের মামলার কিছু ঐতিহাসিক তথ্য তুলে ধরেছেন মৃণাল। অসমে 40 থেকে 50 লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে বলে 1997-এ তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্তকে রিপোর্ট জমা দেন অসমের তৎক্ষণাৎ রাজ্যপাল অবসরপ্রাপ্ত লে জেনারেল এসকে সিনহা। সর্বানন্দ সোনোয়ালের 1 ও 2 নম্বর মামলায় অসমে অবৈধ অনুপ্রবেশের ফলে ভৌগোলিক পরিবর্তনের কথা সুপ্রিম কোর্ট স্বীকার করে সুপ্রিম কোর্টে মৃণালের হয়ে এবার মামলা লড়ছেন সিনিয়র আইনজীবী বিজয় হানসারিয়া। আবেদনে বলা হয়েছে, এসআইআরের ক্ষেত্রে নাগরিকত্ব, বয়স ও বাসিন্দার পরিচয় দিতে হয়, কিন্তু অসমে এসআরের ক্ষেত্রে এসব কিছুই লাগে না। এসআইআর যখন হচ্ছে না তখন অন্য 12টি রাজ্যের মতো অসমেও একই পদ্ধতি মানা হোক। আরেক আইনজীবী অনুসুয়া চৌধুরীর মতে, দেশের অন্য এলাকার তুলনায় অসমে জনসংখ্যা অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে, আর এটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ অনুপ্রবেশের ফলে নির্বাচন কমিশনের বাকি রাজ্যগুলির মতো অসমেও এসআইআর করা দরকার। ভোটার তালিকায় অবৈধ ভোটার বেশি থাকলে সেখানে এসআইআর করা প্রয়োজন। খুব সম্ভবত আগামী সপ্তাহের শুরুতেই এই আবেদনের প্রথম শুনানি গ্রহণ করবে সুপ্রিম কোর্ট। পরবর্তী খবরটি হল, সীমান্তে 1 বছরে আটক 10,000-এরও বেশি বাংলাদেশি। ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখতে চরম সতর্ক অবস্থানে রয়েছে বিএসএফ। পূর্ত কমান্ডের বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে, গত 1 বছরে সীমান্ত পেরোনোর চেষ্টা করার সময় মোট 10,263 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। সীমান্তে বাড়তি জওয়ান মোতায়েন ও আধুনিক নজরদারি প্রযুক্তি ব্যবহারের ফলেই এই বিশাল সংখ্যক অনুপ্রবেশকারীদের ধরা সম্ভব হয়েছে। বিএসএফ জানিয়েছে, গত বছর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার সময় অনুপ্রবেশের চেষ্টা সবচেয়ে বেশি হয়েছিল। সেই সময় হাজার হাজার মানুষ ভারতের ভূখণ্ডে ঢোকার চেষ্টা করলেও
পূর্ব কমান্ডের জওয়ানরা দিনরাত এক করে নজরদারি চালিয়ে সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেন। বাহিনীর মতে কঠোরতা ও পেশাদারি মনোভাবই অনুপ্রবেশের ঢেউকে প্রতিহত করেছে। পরবর্তী খবরটি হল, বরাক উপত্যকার গ্রামাঞ্চলেও জোরদারভাবে শুরু হয়েছে এসআর প্রক্রিয়া। বদরপুর ও চাপড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ৩-৪ দিন থেকে নাম সংশোধন ও পরিচয় যাচাইয়ের জন্য বিএলওদের ঘরে ঘরে গিয়ে ফর্ম পূরণের কাজ জোরকদমে চলছে। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যেই একের পর এক ত্রুটি সামনে আসছে। স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে সরকারি নথিতে বদরপুরের পুরনো পিনকোড ব্যবহার হলেও হঠাৎ করে বাঙ্গা এলাকার নতুন পিনকোড দেখানো হচ্ছে। এর ফলে ঠিকানা যাচাই, ফর্ম জমা ও নাম মিলিয়ে দেখানোর সময় গুরুতর সমস্যা তৈরি হয়েছে। শুধু পিনকোড নয়, অনেকের নাম, বাবার নাম, স্বামীর নাম, সম্পর্ক ও বানান, এমনকি ঠিকানাও ভুলভাবে রুলে উঠে এসেছে। এদিকে বদরপুর চাপড়া জিপি এলাকায় মোট 18টি ইলেকটোরাল রুলে ব্যাপক ভুল ধরা পড়েছে। এতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে। রাজাটিলা উমরপুর জেলা পরিষদ সদস্য জিল্লুর নূর চৌধুরী বলেন, এসআর প্রক্রিয়া মানুষের অধিকার সুরক্ষার গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু পিনকোড পরিবর্তন, নামের ভুল, ঠিকানার অসঙ্গতি এবং 18টি রুলে ত্রুটি, এসব সাধারণ মানুষের বড় ভোগান্তি তৈরি করেছে। বিএলওরা সাধ্যমতো কাজ করছেন, তবে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বহু মানুষ সঠিকভাবে নাম সংশোধন করতে পারবেন না। পরবর্তী খবরটি হল, ভারতে কেউ অনুপ্রবেশ করলে তার জন্য কি আমাদের রেড কার্পেট বিছিয়ে দেওয়া উচিত? ভারতে থাকা রোহিঙ্গাদের নিয়ে মঙ্গলবার এমনই কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের কোনো পরিষেবা বা সুবিধা দেওয়ার বাধ্যকতা দেশের নেই, একথা স্পষ্ট জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। প্রশ্ন তুললেন, রোহিঙ্গাদের কি শরণার্থী হিসাবে ঘোষণা করেছে সরকার? যদি না করে থাকে, তবে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য কি আমরা রেড কার্পেট বিছিয়ে দেব? মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে রোহিঙ্গা আটক ও নিখোঁজ সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। আবেদনকারীর আইনজীবীর অভিযোগ, গত মে মাসে দিল্লি পুলিশ কয়েকজন রোহিঙ্গাকে হেফাজতে নিয়ে যাওয়ার পর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের দাবি, যদি বিতরণ করা হয় তবে তা আইন মেনে হওয়া উচিত। কিন্তু আদালত স্পষ্ট জানায়, শরণার্থী একটি আইনি শব্দ এবং সরকারি ঘোষণার মাধ্যমে সেই মর্যাদা দেওয়া হয়। প্রধান বিচারপতির মন্তব্য, আইনি স্ট্যাটাস না থাকলে সে অনুপ্রবেশকারী। অবৈধভাবে টানেল খুঁড়ে কিংবা প্রাচীর টপকে এসে যদি কেউ বলে খাবার দিন, আশ্রয় দিন, সন্তানের শিক্ষা দিন, সেটা কি আইনের আওতায় সম্ভব? তিনি আরও বলেন, আমাদের দেশে দরিদ্র মানুষ রয়েছে, তারা দেশের নাগরিক, তাদের সুবিধার কথা কি আগে ভাবতে হবে না? তবে বেঞ্চ জানিয়ে দেয়, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় অতিরিক্ত বল প্রয়োগের নির্দেশ দিচ্ছে না আদালত। এই মামলাটিকে রোহিঙ্গা সংক্রান্ত অন্যান্য মামলার সঙ্গে একত্রিত করে শোনার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগে একই ধরনের মামলায় আদালত বলেছিল, রোহিঙ্গারা শরণার্থী না অনুপ্রবেশকারী। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে শ্রীলঙ্কার তামিল শরণার্থীদের নিয়ে একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছিল, ভারত সারা বিশ্বের শরণার্থীদের আশ্রয়স্থল হতে পারে না। এই দেশ কোনো ধর্মশালা নয়। রোহিঙ্গা বিতরণ, আটক ও নিখোঁজ হওয়া নিয়ে প্রশ্ন আগেও বহুবার উঠেছে দেশের শীর্ষ আদালতে। পরবর্তী খবরটি হল, ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় সরকারের নির্ধারিত পোর্টালে নথিভুক্ত করার সময়সীমা বৃদ্ধির আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে কোনো প্রযুক্তিগত ত্রুটি বা বিশেষ পরিস্থিতি দেখা না দিলে সংশ্লিষ্ট ওয়াকফ ট্রাইব্যুনালের কাছে আবেদন করা যাবে। তারা বিষয়টি বিবেচনা করবে।
সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত জানায় ওয়াকফ আইন নতুন করে লেখা সম্ভব নয়, তাই নির্দিষ্ট মামলার ভিত্তিতে ট্রাইব্যুনালই সিদ্ধান্ত নেবে। আদালতের মন্তব্য, আইনের প্রয়োগ হাতে দিন, আমরা কেন হস্তক্ষেপ করব। গত 6 জুন কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছিল, উমিদ পোর্টালে 6 মাসের মধ্যে দেশের সমস্ত ওয়াকফ সম্পত্তির বিবরণ নথিভুক্ত করতে হবে। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী 5 ডিসেম্বর। আবেদনকারীদের পক্ষ থেকে আইনজীবী কপিল সিবাল যুক্তি দিয়েছিলেন, 6 মাসের সময়সীমা খুবই কম, অনেকেই বিষয়টি সম্পর্কে অবগত নন, তাই সময় বাড়ানো উচিত। তবে আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। ফলে নির্ধারিত দিনেই ওয়াকফ সম্পত্তি নথিভুক্তির কাজ শেষ করতে হবে বলে স্পষ্ট বার্তা দিল দেশের সর্বোচ্চ আদালত। হাইলাকান্দি শহরের আদি কালীবাড়ি রোডে ব্যস্ততম সড়কের প্রায় অর্ধেক দখল করে দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে একটি বৈদ্যুতিক খুঁটি। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করেছে স্থানীয় বাসিন্দারা। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ সহ হাইলাকান্দি পুরসভা কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। প্রাপ্ত অভিযোগ থেকে জানা গেছে, গুরুত্বপূর্ণ এই সড়কটি হাইলাকান্দি শহর থেকে লক্ষ্মীশহর হয়ে পার্শ্ববর্তী জেলা শ্রীভূমির সনবিল পর্যন্ত সংযুক্ত। প্রতিদিন শতাধিক যানবাহন ও নিত্যযাত্রী এই পথ ব্যবহার করেন। শহরের অন্যতম ব্যস্ত এই রাস্তার একটি বিবাহ ভবনের ঠিক সামনে বহু বছর ধরে স্থিরভাবে দাঁড়িয়ে আছে এপিডিসিএল-এর উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী এই খুঁটি। যেখানে খুঁটিটি অবস্থিত তার ঠিক বিপরীতে রয়েছে এপিডিসিএল-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের কার্যালয় সহ আরেকটি দফতর। তবুও খুঁটিটির ঝুঁকিপূর্ণ অবস্থানের দিকে কর্তৃপক্ষের নজর পড়ছে না বলে অভিযোগ উঠেছে। এছাড়া রাতের বেলা মোটরসাইকেল, 3 হুইলার ও পণ্যবাহী লরির বেপরোয়া চলাচলের কারণে খুঁটিতে ধাক্কা লেগে বড় দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা রয়েছে এলাকাবাসীর। তাদের অভিযোগ, সামান্য পরিশ্রমী খুঁটিটি সরিয়ে নিরাপদ স্থানে রাখা সম্ভব হলেও বিদ্যুৎ বিভাগ দীর্ঘদিন ধরে তা উপেক্ষা করে আসছে। স্থানীয়দের আরও অভিযোগ, ব্যস্ত শহরের প্রধান সড়কের মাঝামাঝি এমন ঝুঁকিপূর্ণ খুঁটি থাকা অত্যন্ত বিপজ্জনক এবং কোনো দুর্ঘটনা ঘটলে দায় নিতে হবে সংশ্লিষ্ট বিভাগকে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে জেলায়ুক্ত, হাইলাকান্দি পুরসভার পুরপতিসহ এপিডিসিএল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।